তোমরা ক্লাস 5 থেকে 6-এ উঠেছো, তো নতুন বই পেয়েছো ভূগোল। তো সবার প্রথমে আমরা জেনে নিই ভূগোল কথার অর্থ কি। ভূগোল অর্থাৎ ভূ মানে পৃথিবী, আর গোল মানে গোল। তো পৃথিবী গোল, ভূগোল কথার মানে কি হলো পৃথিবী গোল। আর এই গোল পৃথিবীতে ঝড় হয়েই থাকে, তাই না? আর এই ঝড়ে সবাই উড়ে যায়। তো আমরাও ভূগোলের যে চ্যাপ্টার গুলো আছে সেটাকে ঝড়ের মতো উড়িয়ে দেবো। তো আজকে থেকে আমরা শুরু করছি ভূগোলের প্রথম চ্যাপ্টার, আকাশ ভরা সূর্য তারা। তো এই চ্যাপ্টারে আমরা কি জানবো, কি শিখবো? এই চ্যাপ্টারে আমরা জানবো কিভাবে আমাদের চারদিকে যে তারাগুলো আছে তারা কিভাবে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি জানবো? এই চ্যাপ্টারে আমরা জানবো যে আমরা যে রাত্রিবেলা তারা দেখি, এত এত তারা দেখি, এত এত গ্রহ আমাদের অনেক আছে, আমরা জানি গ্রহ আছে, তারা আছে, এগুলো যে আমরা দেখি এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে এই চ্যাপ্টারে আমরা জানবো। তারপরে আমরা জানবো যে আমরা যেই গ্রহে আছি অর্থাৎ যে পৃথিবীতে আছি সেই পৃথিবীটা কিভাবে তৈরি হয়েছে, এবং তারপরে যে অন্য গ্রহ আছে, কি কি গ্রহ আছে, আমাদের পৃথিবীর বাইরে কি কি আছে, এই সব সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারে জানবো। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা শুরু করছি যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, বা এই সৌরজগৎ কিভাবে সৃষ্টি হলো, বা সবার প্রথমে আমরা জানবো সূর্যই বা কিভাবে সৃষ্টি হলো। আর যে এত রাত্রেবেলা আমরা তারাগুলো দেখি না, সেই তারাগুলো কিভাবে সৃষ্টি হলো আমরা এটা এই চ্যাপ্টারের মধ্যে জানবো। ঠিক আছে, তো সবার প্রথমে শুরু করা যাক। আমরা সবার প্রথমে জানি যে এই সবকিছু সৃষ্টি কিভাবে হলো, এই তারা ঠারা নিয়ে সবকিছু কিভাবে সৃষ্টি হলো সর্বপ্রথম আমরা এটা জানার চেষ্টা করি। তো সবার প্রথমে কি হয়েছিল জানো? তো বৈজ্ঞানিক বেসিক্যালি এখনকার যে দিনে আছে না, এখন যে আধুনিক ধারা আছে, মানে আধুনিক যে বিজ্ঞান আমরা যতদূর পৌঁছেছে, সেই বিজ্ঞান অনুযায়ী আমরা যে থিওরি পেয়েছি, সেই থিওরি অনুযায়ী আমি বলছি, সেই থিওরিতে মধ্যে আছে যে একটা ছোট্ট এই সবকিছু যে পৃথিবী আছে, যা কিছু তোমরা দেখছো চারিদিকে তারা নক্ষত্র, যত বড় বড় জিনিস দেখছো এই পৃথিবীতে তুমি দাঁড়িয়ে আছো এমনকি সেটাও, সবকিছু ছিল একটা ছোট্ট একটা বালির কণার থেকেও ছোট অংশের মধ্যে সীমিত ছিল। একটা কি হয়েছিল, কেমন অবস্থা ছিল, ছোট্ট বালির কণার থেকেও ছোট অংশে ছিল। ঠিক আছে, তো ধীরে ধীরে ওটা সেটা কি হয়, সেই বালির কণাটা প্রসারিত হওয়া শুরু হয়। কিছুটা মনে করতে পারো তোমরা, যখন তোমরা তুলো দেখেছো, তুলো অনেকটা কি থাকে, অনেক উঁচু হয়ে থাকে। ওটা যদি হাতের মধ্যে চাপা দিয়ে একদম ছোট্ট করতে পারি না, ওটা যদি আবার ছেড়ে দিই আবার কি হয়ে যায়, ফুলে যায়, প্রসারিত হয়ে যায় ওটা, তাই তো চারদিকে ছড়িয়ে পড়ে, তাই না? এরকমই মনে করা হয় যে পৃথিবী বা সবকিছু এই পুরো জগতের মধ্যে যা কিছু তারা থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু কি ছিল, সবার প্রথমে একটা ছোট্ট বালিকণার মধ্যে ছিল। আস্তে আস্তে সেটা কি হয়, প্রসারিত হতে থাকে, এক্সপ্যান্ড হতে থাকে, চারদিকে ছড়িয়ে যেতে থাকে। এভাবে ছড়াতে ছড়াতে একদিন কি হয়, এই সবকিছু সৃষ্টি হয়। তো ছড়াতে ছড়াতে কি হয়, তারা সৃষ্টি হয়, গ্রহ সৃষ্টি হয়, এমনকি সবকিছু সৃষ্টি হয় কথা কোথা থেকে, একটা ছোট্ট বালিকণার থেকে। একটা বালিকণা সবার প্রথমে সবকিছুর মধ্যে সীমিত ছিল। ঠিক আছে, তো আস্তে আস্তে এটা বড় হতে থাকে, ছড়াতে থাকে। প্রথমে কিছু কিছু ধূলিকণা হয়, প্রথমেই একদম মনে হয় না যে প্রথমে একটা বালিকণা ছিল হঠাৎ করে একটা বড় একটা স্টার হয়ে গেল, বা বড় একটা কি হয়ে গেলো, পৃথিবী হয়ে গেল, এরকম হয় না। ঠিক আছে, প্রথমে একটা বালিকণা ছিল, স্লোলি স্লোলি এটা বড় হতে থাকে। প্রথমে একটা ধূলিকণায় রূপ নেয়, একটা ধূলিকণা, তারপরে মনে করো গ্যাসের রূপ নেয়। ঠিক আছে, বড় হতে হতে গ্যাস হয়, ওখানে ধূলিকণা হয় এখানে। ঠিক আছে, কিছুটা এখানে ছবি আমি তোমাদের দেখাচ্ছি। যেমন মনে করো এই সবকিছু ছিল একটা ছোট্ট বালিকণার মতো, এরকম অবস্থায় ছিল। ধীরে ধীরে কি হয়, এটা বড় হতে থাকে, এক্সপ্যান্ড হতে হতে এভাবে বড় হচ্ছে। মনে করো এটা দেখো কি হচ্ছে, বড় হয়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। টেস্টটাই তো চেঞ্জ হয়ে গেল, চারদিকে ছড়িয়ে যাচ্ছে। ছড়াতে ছড়াতে আস্তে আস্তে ধূলিকণা এবং এখানে গ্যাসের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে। আর আমাদের একটা পৃথিবীর একটা ল আছে, একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। ঠিক আছে, তো যখন ধূলিকণাগুলো ছড়াচ্ছিল, অনেকটা ছড়িয়ে গেছে, তখন কিছু কিছু ধূলিকণা ওর মধ্যে একসাথে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, অ্যাট্রাক্ট করে এভাবে মনে করো অনেক ধূলিকণা এখানে আছে, মনে করো এখানে অনেক ধূলিকণা আছে, তার মধ্যে মনে করো এখানে কিছু কিছু ধূলিকণা একসঙ্গে অ্যাট্রাক্ট করে একটা ছোট্ট বলের মতো এরকম বানিয়ে দিয়েছে, এরকম একটা ছোট্ট কিসের মতো বানিয়ে দিয়েছে, এখানে একটা সূর্যের মতো বা পৃথিবীর মতো একটা ছোট্ট একটা অংশ বানিয়ে দিয়েছে। যখন এটা একসঙ্গে এক্সপ্যান্ড হয়েছে, একসাথে সংকুচিত হয়েছে, প্রথমে দেখো এটা প্রসারিত হয়েছিল, পরে ধূলিকণাগুলো ছোট ছোট করে বলের মতো বানাতে থাকে। যেমন মনে করো, তুমি যদি মনে করো একটা ময়দা আছে, ময়দাগুলো সবার প্রথমে একটা কি ছিল, গেহু দেখেছো তোমরা, গেহু না, যেটাকে আমরা বাংলায় কি বলি, ওটাকে গম বলি। সেই গমটা প্রথমে কি থাকে, একটা গাছের মধ্যে গম হয়, সেই গমটাকে প্রথমে গুঁড়ো করা হয়, তাই না? তো গুঁড়ো করার পরে কি হয়, এটা চারদিকে ছড়িয়ে যায়। সেই গমটাকে আবার আবার আমরা কি করি, নিয়ে নেই এবং নিয়ে আমরা আটা বা রুটির মধ্যে দিয়ে ইউজ করি, তাই তো? তো ওরকমই প্রথমে মনে করো একটা ছোট্ট দানা ছিল, এটা অনেক বড় ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পরে কি হয়, মাঝে মাঝে টুকরোগুলো চারিদিকে ছড়িয়ে আছে এমন, এই ছড়ানো টুকরোর মধ্যে এখান থেকে কিছু কিছু টুকরো আবার এক জায়গায় হয়ে যায়। ঠিক আছে, এভাবে এক জায়গায় হয়ে কি হয়, একটা তোমাদের নক্ষত্র বা গ্রহ রূপ নেয়। গ্রহ রূপ পরে নেয়, আগে নক্ষত্র রূপ নেয়। নক্ষত্র মানে হলো গিয়ে তারা। আগে আমি নক্ষত্রের মধ্যে একটু বলে নিই। নক্ষত্র তাদের বলবো আমরা যাদের নিজস্ব আলো আছে, যারা নিজস্ব আলো দিতে পারে তাদের নক্ষত্র বলে। ঠিক আছে, যেমন সূর্য একটা নক্ষত্র, তার নিজের একটা আলো আছে। ঠিক আছে, তো ওরকমই নক্ষত্র এরকম নক্ষত্রের রূপ নেয়। আর এখানের মধ্যে আহ, তোমার হয় নিউক্লিয়ার ফিউশন নামক একটা তোমাদের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, বা তুমি বলতে পারো হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের একটা বিক্রিয়া ঘটে, যার মাধ্যমে এখানে কি হয়, আগুনের মতো জ্বলতে লাগে। মনে করো যদি এটা আগুন না, বা আমরা যে আগুন দেখি সেরকম কোনো আগুন এখানে জ্বলে না, ওটা এক ধরনের রেডিয়েশন বা এক ধরনের শক্তি বলতে পারো। ঠিক আছে,
তো যাই হোক, তো এরকম সূর্য বা ইসে সৃষ্টি করে। কিভাবে সৃষ্টি করলো একটু রিপিট করি তাহলে। প্রথমে আমরা দেখলাম একটা ছোট্ট স্যান্ড ছিল, বা স্যান্ডকে আমরা বালিকণা বলি। একটা বালিকণা ছিল, সেই বালিকণা কি হয়, এক্সপ্যান্ড হতে থাকে, চারিদিকে ছড়াতে থাকে। যখন এই বালিকণা ছড়িয়ে যায়, তখন আবার কিছু কিছু বালিকণা ওর মধ্যে আবার এক হয়ে যায়, একত্রিত হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, আবার ছোট একটা কিসের রূপ সৃষ্টি করে তোমাদের, একটা গ্রহ, বা একটা গ্রহ প্রথমে সৃষ্টি করে না, একটা নক্ষত্রের সৃষ্টি করে। ঠিক আছে, তো এরকম একটা নক্ষত্র হয়ে গেল। তো এইভাবে আমাদের যে তারাগুলো আমরা দেখি সেভাবে সৃষ্টি হয়েছে। তো আমরা দেখি তোমাদের বইয়ের মধ্যে কি আছে, এটা একটু রিডিং করে দেখে নিই আমি, তারপরে আরো কিছু এক্সপ্লেনেশন করবো। ঠিক আছে, প্রথমে দেখা যাক বই কি বলা হয়েছে। প্রথমে বলছে মহাবিশ্ব। মানুষ শুরু থেকে আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভাবছে। সবাই প্রথম থেকে কি ভাবছিল, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সেই নিয়ে ভাবছিল, প্রথম থেকে ভালো করে ভাবছিল। তো মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে, অনেকে বিভিন্ন মতভেদ আছে, অনেকগুলো থিওরি আছে। এটা তো আমি একটা থিওরি বললাম, এরকম আরো অনেকগুলো থিওরি আছে, বিভিন্ন বিভিন্ন এক একজন এক এক থিওরি বলে। ঠিক আছে, যে আমি যে থিওরিটা বলছি এটাকে বিগ ব্যাং থিওরি বলে। ঠিক আছে, কি থিওরি বলে এটাকে, বিগ ব্যাং থিওরি। আরো অনেক থিওরি প্রথমে দেওয়া হয়েছিল, বাট এই থিওরিটাকে ভালোভাবে মান্যতা দেওয়া হয়। এটা এমন একটা থিওরি যেটা সবাই মান্যতা গ্রহণ করেছে, বেশিরভাগ লোক এটাকেই মনে করে। ঠিক আছে, এটা বিজ্ঞানসম্মত, আধুনিক বিজ্ঞানে এটাই স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো অনেক থিওরি আছে, তার মধ্যে এটা একটা থিওরি। এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। প্রথমে বললাম না, একটা ছোট বালি কণার থেকেও ছোট অবস্থায় ছিল সবকিছু। ভাবলে একটু অবিশ্বাস্য মনে হয়, তাই না, যে এত বড় জিনিস, এত কিছু একটা ছোট্ট বালি কণার থেকে ছোট অবস্থায় ছিল, এটা কি করে সম্ভব, তাই না? কিন্তু এটাই মানা হয়, এখন কি করা যাবে, দেখা যাক। এরকমই এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালি কণার থেকে ছোট অবস্থায় ছিল। প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে, প্রচুর তাপ ছড়ায়। ঠিক আছে, এবং অকল্পনীয় শক্তি, যেটা তোমরা কল্পনাও করতে পারবে না, এরকম শক্তি ছড়িয়ে পড়ে চারদিক দিয়ে। শক্তি মানে বোঝো তো, সেই শক্তি ছড়িয়ে পড়ে। আচ্ছা, সেই সঙ্গে প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। সেই সঙ্গে কি সৃষ্টি হয়, প্রচুর ধূলিকণা এবং মহাজাগতিক মেঘ। মেঘ মানে বোঝো, মেঘ তো দেখেছো হয়তো, তো গ্যাসের মেঘ সৃষ্টি হয়, গ্যাস সৃষ্টি হয়, এখানে অনেক গ্যাসের মেঘ সৃষ্টি হয়। আমরা আরো আগে ভালো করে জানবো। ঠিক আছে, আপাতত রিডিংটা দেখি কি আছে। সৃষ্টি হয়। আচ্ছা, কোথায় ছিলাম আমি, এখানে মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ, গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা। আচ্ছা, নীহারিকাটা আমি একটু পরে বলি। ঠিক আছে, নীহারিকা কি বলতো, আচ্ছা বলেই দিই, এখানেই বলে দিই। নীহারিকা হলো ওই যে ছোট ছোট আমি বলেছিলাম না, যে ধুলো আছে, যেমন ধুলোর যে মেঘ সৃষ্টি হয়েছিল, সেই মেঘগুলোকে যখন একবারে থাকে ওটাকে নীহারিকা বলে। আমি একটু পরে একটু বলছি, নীহারিকা নিচেও আছে, তখন ভালো করে বোঝাবো। ঠিক আছে, এখন রিডিংটা পড়ি। নীহারিকার কি তৈরি হয়, ছায়াপথ তৈরি হয়। ছায়াপথটাকে বোঝানো যাবে, পরে দেখা যাক। সৃষ্টি হয় কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ, গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। মহাবিশ্বের সবকিছু চলমান অবস্থায় কি করে, সব আছে, এবং ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, এটা বলা হয়নি, এই সবকিছু যা কিছু দেখছো না, সবকিছু চলমান অবস্থায় আছে, কেউ সিন নেই। যেমন সূর্য দেখি না, সূর্য কিন্তু সিন নেই, সেও চলছে। ঠিক আছে, এই যা কিছু দেখছো সবকিছু চলছে। যে আমি প্রথমে বলেছিলাম যে একটা ছোট্ট স্যান্ড চারদিকে প্রসারিত হতে থাকে, তো এটা এখনো প্রসারিত হচ্ছে। এমনই মনে করা হয় যে এখন এটা কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, কেউ স্থির নেই, কেউ বসে নেই। যেমন আমরা জানি পৃথিবীও চলছে, অমনি সবাই চলছে, সবকিছু চলছে। তো এই স্থির নেই কিছু, ঠিক আছে, সবকিছু চলছে। তাহলে আমরা দেখলাম মহাবিশ্ব। আর নীহারিকা কিভাবে সৃষ্টি হয় সেটা একটু জেনে নিই। নীহারিকা কিভাবে সৃষ্টি হয়, আমরা প্রথমে দেখেছিলাম একটা বালির কণার থেকেও ছোট কণা কি হচ্ছিল, আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছিল, চারদিকে ছড়িয়ে যাচ্ছিল। ওখান থেকে কি সৃষ্টি হয়েছিল, ধুলোকণা বা গ্যাস সৃষ্টি হচ্ছিল, মেঘ সৃষ্টি হয়েছিল, ধূলিকণার মেঘ, তাই না, আর গ্যাসের মেঘ সৃষ্টি হয়েছিল। সেই মেঘগুলোকেই বলা হয় নীহারিকা বেসিক্যালি। ঠিক আছে, সেই মেঘগুলি স্লোলি স্লোলি কি হয়, ওটার মধ্যে বলতে পারো ওটার থেকে পরবর্তীকালে তারা বা নক্ষত্রের সৃষ্টি হয়। যেমন একটু রিডিং করে আমি দেখে কি আছে। নীহারিকা, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়, তা হলো নীহারিকা। এই নীহারিকা থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয়। তো মনে করো এই যে এখানে আছে একটা, চারদিকে ছড়াচ্ছে। ঠিক আছে, এখানে যে ইসে আছে, গ্যাস আছে, বা এখানে যে ধূলিকণাগুলো আছে, সেটা একত্রিত হয়ে যায়, একসাথে কি হয়, লেগে যায়। ঠিক আছে, লেগে গিয়ে তারপরে কি তৈরি হয়, এরকম একটা তোমার নক্ষত্রের তৈরি হয়। ঠিক আছে, পরবর্তীকালে এখানে কি তৈরি হয়, এখানে তোমাদের হলো নিউক্লিয়ার ফিউশন হয়। ঠিক আছে, সেই নিউক্লিয়ার ফিউশন থেকে তোমাদের কি হয়, হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাসের বিক্রিয়া করে কি তৈরি করে, এরকম যে আমরা রেডিয়েশনটা দেখছি বা যে আলোটা দেখছি সেটা সৃষ্টি হয়, যে শক্তিটা দেখছি সেটা সৃষ্টি হয়। আমি বলে রাখি, ওটা কিন্তু কোনো আগুন জ্বলছে না ওখানে বা এরকম কিছু না, ওটা এক ধরনের রেডিয়েশন। ঠিক আছে, যেটা আমরা দেখি না ক্রমাগত আমাদের বাড়িতে আগুন জ্বলতে দেখি, তো ওরকম আগুন না, ওখানে এরকম করে কোনো আগুন জ্বলছে না, ওটা এক ধরনের রেডিয়েশন, ওটা এক ধরনের শক্তি। ঠিক আছে, যেটাকে কার মাধ্যমে হচ্ছে, হিলিয়াম গ্যাস এবং কার বিক্রিয়ায়, তোমার হিলিয়াম গ্যাসের থেকে হাইড্রোজেনের বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, আর এরকমই তোমার বিক্রিয়া অনেক সময় লাইটের মধ্যে দেখতে পারবে, ওখানে কি তোমাদের আগুন জ্বলে নাকি, বাট ওখান থেকেও তো আমাদের এক ধরনের রেডিয়েশন বের হয়। তো সবকিছু আলোর থেকে রেডিয়েশন বের হয় আমরা জানি, তো ওরকম ধরনের এক ধরনের রেডিয়েশন। ঠিক আছে, তো এটা সূর্যের মধ্যে দেখা যায়, তো সূর্য বা অন্যান্য তারার মধ্যে দেখা যায়। তারারা অনেক দূরে থাকে, তার জন্য ওটাকে দেখে ছোট মনে হয়, আর সূর্যটা অনেক কাছে থাকে, আমাদের জন্য অনেকটা বড় মনে হয়। ঠিক আছে, আচ্ছা দেখা যাক পরের পেজে কি আছে। তাহলে আমরা দেখলাম নীহারিকা বা নক্ষত্রদের সম্বন্ধে দেখলাম। আর এই নক্ষত্র বা নীহারিকা কিভাবে,
তাহলে আমরা দেখলাম নক্ষত্র, তাহলে আমরা নীহারিকা সম্পর্কে দেখলাম এবং নীহারিকা থেকে কিভাবে নক্ষত্র তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা জানলাম নীহারিকা সম্বন্ধে এবং নীহারিকা থেকে কিভাবে নক্ষত্র তৈরি হয়েছে। তো সেই নক্ষত্রগুলো, এখন সেই নক্ষত্র কতগুলো, নক্ষত্র মানে আমরা যেটা তারা বলি, রাতের আকাশে যেগুলো দেখি, অনেকগুলো যে তারা দেখি না আমরা রাতের আকাশে, অনেক তারা দেখি আমরা, তাই না? রাতে যদি তুমি আকাশের দিকে তাকাও তাহলে অসংখ্য অগন্তি কি দেখতে পারবে, তারা দেখতে পাবে। তো এগুলোকে কি বলা হয়, তারা বলা হয়। তো এরকম তারাগুলো যে থাকে, তো মনে করতে পারো এটি একটা, এই যে তারাগুলো, তাই না, প্রচুর তারা আছে এখানে দেখতে পারো। তো এরকম এখানে এইসব তারাগুলো একসাথে মিলিয়ে ঘুরছে বলতে পারো, চলছে, সবগুলো তারা একে অপরের সাথে কি হচ্ছে, চলছে। যেমন সূর্যটা যে দেখছো না, ওটা প্রচন্ড গতিতে কি করছে, তোমাদের চলছে, ঠিক আছে? তো এরকম কতগুলো তারা আছে দেখো এখানে, এই যে এইটুকু জায়গার মধ্যে তুমি যদি দেখো, এখানে যদি আমি একটু ফোঁটা দেওয়ার চেষ্টা করি, যদি এখানে মার্কার নেই, যাই হোক, এই যে এখানে দেখছো এখানে অনেকগুলো তারা আছে। এখানে কতগুলো তারা দাও একটু কল্পনা করো, একটু যে কোনো একটা নাম্বার বলে দাও তোমার মন মতো, যত বেশি বলতে পারো বলো। হ্যাঁ, এখানে আছে 10,000 কোটি তারা। কতগুলো তারা, 10,000 কোটি তারা। তো এখানে 10,000 কোটি তারা তো আমাদের দেখানো সম্ভব না, কিন্তু এখানে 10,000 কোটি তারা কি আছে, এই জায়গাটার মধ্যে আছে। কতগুলো তারা আছে, 10,000 কোটি তারা। তার মধ্যে একটা তারা, ঠিক আছে, যার নাম হলো গিয়ে সূর্য। মনে করো এই সূর্য, যে যার যার একটা গ্রহ, তাদের মধ্যে আমরা আছি, ঠিক আছে? এই যে দেখছো তোমরা কতগুলো তারা আছে এখানে, 10,000 কোটি তারা। একটু আমি বলে দিই 10,000 কোটি কতটা বেশি। যদি আমি এখানে 10,000টা ফোঁটা দেওয়ার চেষ্টা করি, কতগুলো ফোটো, 10,000টা যদি এরকম কলমে দাগ দেওয়ার চেষ্টা করি, ফোঁটা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের মিনিমাম 300 বছর লেগে যাবে এই ফোঁটা দিতে, ঠিক আছে? আজকে যদি ফোঁটা দেওয়া শুরু করি, তো এতগুলো তারা আছে, যে এতগুলো এতগুলো যদি আমি ফোঁটা দিতে চাই, 10,000 কোটি ফোঁটা যদি দিতে চাই, তাহলে কত বছর লাগবে, 300 বছর লেগে যাবে। তার মানে বুঝতে পারছো কতগুলো, কত নাম্বারে বেশি এরা, কত তারা এখানে আছে, ঠিক আছে? তো এটা নিয়ে কি তৈরি হয়, একটা ছায়াপথ তৈরি হয়। এই 10,000 কোটি তারা নিয়ে, 10,000 কোটি কি নিয়ে, তারা নিয়ে একটা কি তৈরি হয়, ছায়াপথ তৈরি হয়, ঠিক আছে? তো 10,000 কোটি নিয়ে কি তৈরি হয়, ছায়াপথ তৈরি হয়। আর তার মধ্যে, এই ছায়াপথের মধ্যে সূর্য একটা কি, আচ্ছা আমি সূর্য সম্বন্ধে, গ্রহ বললাম, গ্রহ না, সূর্য কি নক্ষত্র, ঠিক আছে? গ্রহ সম্বন্ধে আমরা পড়বো। সূর্য একটি কি নক্ষত্র, যার কি আছে, নিজস্ব আলো আছে। আচ্ছা, তোমরা যখন দেখতে পারবে এখানে কতগুলো তারা আছে, তো একটু পড়ে দেখি আমি কি আছে, ছায়াপথ। লক্ষ লক্ষ নক্ষত্র দিয়ে একটা ছায়াপথ হয়, তৈরি হয়। কত কত নক্ষত্র, এখানে লক্ষ লক্ষ বলা হয়েছে। লক্ষ লক্ষ নক্ষত্র দিয়ে এক একটা কি তৈরি হয়, ছায়াপথ তৈরি হয়। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গায় আছে। আর আকাশগঙ্গা কি, আচ্ছা ছায়াপথ আমরা জানি। তো ছায়াপথ এরকম, এই যে দেখলাম এটা ছায়াপথ, ঠিক আছে? তো এরকম ছায়াপথ না আবার 10,000 কোটি আছে। এরকম ছায়াপথ কয়টা আছে, 10,000 কোটি। যেমন আমরা প্রথমে দেখলাম, একটু বলে নেই, যে নক্ষত্র, এই যে একটা ছায়াপথ আছে, এই ছায়াপথের মধ্যে কতগুলো নক্ষত্র আছে, 10,000 কোটি নক্ষত্র আছে। এরকম একটা ছায়াপথের মধ্যে কতগুলো নক্ষত্র আছে, 10,000 কোটি। তো 10,000 কোটি নিয়ে একটা ছায়াপথ হয়। এরকম ছায়াপথ আবার 10,000 কোটি আছে। মানে এরকম মনে করি, এরকম ছায়াপথ এরকম আর কতগুলো আছে, 10,000 কোটি। তো এই ছায়াপথটাকে আমি কিছু ছোট্ট করে, আমরা যদি মনে করি এখানে একটা ছায়াপথ আছে, বা এখানে তো দেখা যাচ্ছে না, তো যাই হোক এখানে আমি দেখিনি, এরকম মনে করি একটা ছায়াপথ আছে। তো এরকম ছায়াপথ কতগুলো আছে, আরো 10,000 কোটি ছায়াপথ আছে। তো এই 10,000 কোটি ছায়াপথের মধ্যে আমরা যে ছায়াপথে আছি, তার তো নাম একটা এক্সট্রা দিতে হবে, তাই না? তো আমাদের যে ছায়াপথে আমরা থাকি, সেই ছায়াপথটার নাম হলো গিয়ে মিল্কি ওয়ে। এটা ইংলিশে বলে, বাংলায় বলে আকাশগঙ্গা। বাংলায় কি বলা হয়, আকাশগঙ্গা। আর ইংলিশে বলা হয় মিল্কি ওয়ে। অ্যাকচুয়ালি যে আমাদের ছায়াপথটা আছে না, সেটা দেখতে কিছুটা মনে হয় মিল্ক ঢেলে দিয়েছে কেউ, বা মিল্কের রাস্তা বলতে পারো, তার জন্য এটাকে বলা হয় মিল্কি ওয়ে, ঠিক আছে? আর বাংলা কি বলে, আকাশগঙ্গা বলে। তো আমরা যে ছায়াপথে থাকি তার নাম কি, আকাশগঙ্গা, ঠিক আছে? সেই আকাশগঙ্গার মধ্যে কতগুলো তোমার হলো গিয়ে সে নক্ষত্র আছে, এই আকাশগঙ্গার মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে। সেই 10,000 কোটি নক্ষত্রের মধ্যে সূর্য একটা নক্ষত্র। তো সেই নক্ষত্রের একটা গ্রহের মধ্যে আমরা বাস করি, ঠিক আছে? তো দেখা যাক পরে কি বলা হয়েছে। তো ছায়াপথ কি, আকাশগঙ্গা নামে পরিচিত ছায়াপথ রয়েছে। ছায়াপথগুলো প্যাঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা আকারের কৃতির হয়। প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট প্যাঁচানো ছায়াপথ। বিরাট, এটা কেমন হয়, প্যাঁচানো হয়। তো বিরাট প্যাঁচানো একটা কি, ছায়াপথ। আচ্ছা, প্রায় 10,000 কোটি, এটা খেয়াল রাখবে। কত কোটি বললাম, 10,000 কোটি। চোখে রাতের আকাশে যত তারা দেখা যায়, সবাই আকাশগঙ্গা ছায়াপথের তারা। তো আমরা আমাদের চোখে আমরা যত তারাকে দেখতে পাই খালি চোখে, তো সেই সবগুলো তারা কি এই আকাশগঙ্গার মধ্যেই থাকে, ঠিক আছে? তো সেগুলো কোন কোন ইসের মধ্যে থাকে, আকাশগঙ্গার মধ্যে থাকে। তাহলে আমরা পরে দেখি, নক্ষত্র সম্বন্ধে একটু ভালো করে জানি। তো এত অব্দি কি পড়লাম, আশা করি বুঝেছো। তো যদি না বুঝে থাকো, আমি একটু রিপিটেশন করে দিচ্ছি। যে সবার প্রথমে আমরা দেখলাম একটা ছোট্ট স্যান্ডের টুকরো থেকে কি তৈরি হয়, আমাদের পুরো মহাবিশ্ব তৈরি হয়। আস্তে আস্তে কি হতে থাকে, এটা এক্সপ্যান্ড হতে থাকে, এবং তার থেকে যে মহাজাগতিক গ্যাস এবং ধূলিকণার সৃষ্টি হয়, সেই ধূলিকণা থেকে কি তৈরি হয়, স্টার তৈরি হয়, বা নক্ষত্র তৈরি হয়। আর সেই নক্ষত্রগুলো কি হয়, আর সেই নক্ষত্র কতগুলো আছে, ওই যে 10,000 কোটি নক্ষত্র আছে। তো 10,000 কোটি নক্ষত্র একসঙ্গে থাকে, কি হবে, আমি নক্ষত্রগুলোকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বোর্ডের মধ্যে। তাহলে এটা একটু রিপিটেশন করে নেওয়া যাক, যে কিভাবে আমরা দেখলাম। তো সবার প্রথমে আমরা দেখলাম যে কি, আমাদের সবার প্রথমে কি হলো, অনেকগুলো কি আছে, এরকম নক্ষত্র, এরকম কি আছে,
অনেকগুলো 10,000 কোটি নক্ষত্র। আমি আগেই বলেছি এরকম যদি আমি দেওয়া শুরু করি 10,000 কোটি, তাহলে আমাদের প্রায় 300 বছর লেগে যেতে পারে। ঠিক আছে, দেখুন 10,000 কোটি নক্ষত্র একসাথে আছে, সেটা নিয়ে কি তৈরি হয়েছে, আমাদের একটা ছায়াপথ তৈরি হয়েছে। এরকম কতগুলো ছায়াপথ আছে, আরো অনেক ছায়াপথ আছে। মনে করি যে এখানে একটা ছায়াপথ হয়ে গেল, ঠিক আছে, এখানে একটা ছায়াপথ হয়ে গেল। তারপর এরকম আমাদের কতগুলো ছায়াপথ দিতে হবে, এরকম আরো অনেক ছায়াপথ দিতে হবে এখানে। ঠিক আছে, এরকম কত ছায়াপথ দিতে হবে, এরকম আরো কতগুলো ছায়াপথ আছে, এরকম আরো 10,000 কোটি কি আছে, ছায়াপথ আছে। এই যে ছায়াপথ আছে, তো আমাদেরটা একটা আলাদা নাম দিয়েছি। আমাদের যে ছায়াপথটা আছে সেটা কি একটা আলাদা নাম আছে, তো সেই এই ছায়াপথটার নাম কি, আকাশগঙ্গা। এই ছায়াপথটার নাম কি, আকাশগঙ্গা। এই ছায়াপথটা আমাদের নাম কি, আকাশগঙ্গা। এই আকাশগঙ্গার মধ্যে একটা গ্রহ, একটা কি আছে তোমার, নক্ষত্র আছে। এতগুলো নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র আছে যার নাম কি, সূর্য। যার নাম কি, সূর্য। এই নক্ষত্রের নাম কি হবে, সূর্য। আর এই সূর্যের মধ্যে কতগুলো প্ল্যানেট আছে, তার মধ্যে একটা গ্রহ আছে, অনেকগুলো প্ল্যানেট আছে, সেই প্ল্যানেটের মধ্যে একটা প্ল্যানেট যার নাম হলো গিয়ে পৃথিবী। ঠিক আছে, যেটা মধ্যে আমরা আছি। তো আমরা এত অব্দি এটুকু পড়লাম। এখন আমরা যাই এই যে নক্ষত্রগুলো সম্বন্ধে জানবো, যে এতগুলো যে নক্ষত্র আছে, তো নক্ষত্রগুলো বিভিন্ন রকমের হয়। আর তোমাদের আমি একটা জিনিস বলে রাখি, যে আমরা যেই সূর্যের মানে যে সোলার সিস্টেমে আছি বা সূর্যের কাছে আছি, সেই সূর্যটাকে যে আমরা এত বড় দেখি, এটা আমাদের যে এতগুলো নক্ষত্র আছে, সেই নক্ষত্রের মধ্যে একটা মাঝারি একটা নক্ষত্র। ঠিক আছে, এর থেকে সূর্যের থেকেও বড় বড় কি আছে, নক্ষত্র এই আকাশগঙ্গার মধ্যে আছে। ঠিক আছে, এই সূর্যটা শুধুমাত্র একটা মাঝারি সাইজের। ঠিক আছে, তো আমাদের এই নক্ষত্র সম্বন্ধে জানবো, যে নক্ষত্র কেমন হয়। আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র, অনেক বিচিত্র রকমের নক্ষত্র আছে, বিভিন্ন রকমের নক্ষত্র আছে। যেমন সূর্য, এর থেকে বড় নক্ষত্র আছে, এর থেকে ছোট নক্ষত্র আছে। তো এটা দেখবো, ছোট বড় নীলচে হলদে সাদা, কতগুলো একা একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা। মানে অনেকগুলো অনেক রকমের নক্ষত্র আছে না, কতগুলো একা একা আছে, মানে একা একা যদি রাতের আকাশে দেখো, একা একা দেখবে অনেকগুলো আছে, সিঙ্গেল সিঙ্গেল দেখতে পারবে। কত দেখবে একদম ঝাঁক বাঁধা আছে, কি আছে, একদম ঝাঁক বাঁধা আছে। তুমি এখানে দেখতে পারো কতগুলো, এখানে দেখো এখানে একা একা আছে কতগুলো, কতগুলো একবারে ঝাঁক বাঁধা আছে। তো বিচিত্র নক্ষত্র আছে। ঠিক আছে, তো বিচিত্র নক্ষত্র। তারপরে কি বলছে, জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো উত্তাপ আছে। তো নক্ষত্র কোনগুলো গেল, যাদের নিজস্ব কোনো কি আছে, আলো আছে এবং উত্তাপ আছে, তাদের আমরা বলি নক্ষত্র। আচ্ছা, তারার রং। এখন আমরা বলবো তারার রং কি। বিভিন্ন তারা ডিপেন্ড করে, তার রং কার উপর ডিপেন্ড করবে, সে কতটা উত্তপ্ত এবং বড়। যতটা বেশি উত্তপ্ত হবে ততটা বেশি বিশাল আকারী হবে। তো আকৃতি আমরা কোনো যদি তারা আমরা বড় না ছোট সেটা কিভাবে বলতে পারি, বা উজ্জ্বল না কম উজ্জ্বল কিভাবে বলতে পারি, তার রং দেখে বলতে পারি। কারণ আমরা শুধু দেখতেই তো পারি, তাই না, অতক্ষণে তো যাওয়া সম্ভব না। তো আমরা রং দেখে সেটা বুঝতে পারবো। তো সর্বপ্রথমে বলবো কোন তার কতটা উত্তপ্ত, রং দেখে বোঝা যায়। ছোট লাল তারার উষ্ণতা সব থেকে কম। ছোট যেটা হয়, ছোট লাল তারা, তার উষ্ণতা সব থেকে কি হয়, কম হয়। তারপরে আমরা সাদা দেখবো, নীল দেখবো। ঠিক আছে, আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি। মাঝারি হলুদ তারার উষ্ণতা তার একটু বেশি। আর বিরাট নীল তারার উষ্ণতা প্রচন্ড বেশি এবং বেশি উজ্জ্বল। আর প্রচন্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। খালি চোখে আমরা তারাগুলোকেই দেখতে পাই। এখন আমরা জানবো তারারা কত দূরে আছে সেই সম্বন্ধে। আচ্ছা, তোমাদের কোনো জানতে ইচ্ছা করে আমাদের থেকে তারাগুলো কত দূরে আছে? আমার তো অনেক জানতে ইচ্ছে করতো। যাই হোক, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আগে জেনে দিই, কারণ সূর্য একটা তারা। তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো গিয়ে 15 কোটি কিমি, যেটা আমাদের সব থেকে কাছের তারা যেটা বলো, সেটা হলো সূর্য। এবং সূর্যের ঠিক পরে যে তারাটা আছে তার নাম হলো প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব আমরা যদি কিলোমিটার হিসাব করি, তাহলে তোমাদের একদম গুলিয়ে যাবে, যে এত কিলোমিটার কি করে হতে পারে। তো প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব আমরা আলোকবর্ষতে হিসাব করে। আলোকবর্ষ কাকে বলে? আলোকবর্ষ হলো গিয়ে, আলো আমাদের পৃথিবীতে তোমরা হয়তো জানো, আলো পৃথিবীতে সব থেকে গতিতে যেতে পারে। এক জায়গা থেকে এক জায়গায় যেতে যত স্পিডে যায়, মনে করো লাইট ফট করে জ্বালালে, হঠাৎ করে কি হয়ে গেল, আলোটা তোমাদের কাছে চলে আসলো। তো আলোর গতিবেগ সব থেকে বেশি। সূর্য থেকে যে আলোটা পৃথিবীতে আসে, সেটা আসতে সময় লাগে প্রায় 8 মিনিটের মতো। ঠিক আছে, তার মানে আলো এত স্পিডে আসতে পারে, 15 কোটি কিলোমিটার দূর থেকে একটা জিনিস আসছে, সেটা মাত্র 8 মিনিটে চলে আসছে। ঠিক আছে, এটাকে বলা হয় আলোর গতিবেগও বলতে পারো। আলোর গতিবেগ প্রায় 3 লক্ষ কিমি পার সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে কত কিমি চলে যেতে পারে, 3 লক্ষ কিমি চলে যেতে পারে। এত গতিবেগে আলো কি করতে পারে, যেতে পারে। তো একেই বলা হয় আলোকবর্ষ। ঠিক আছে, আলোকবর্ষ কাকে বলে? 1 বছরে আলো যত দূর যেতে পারে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। তাহলে কি হলো, 1 বছরে আলো যত দূর যেতে পারে তাকে বলে 1 আলোকবর্ষ। তো প্রক্সিমা সেন্টারিতে আলো যেতে 2 আলোকবর্ষ সময় লাগে। কত আলোকবর্ষ? অর্থাৎ শুধু আলোকেই এখান থেকে যদি প্রক্সিমা সেন্টারিতে পাঠাও, তাহলে লাগবে 2 বছর। ঠিক আছে, কত বছর লাগবে? 2 বছর লাগবে শুধুমাত্র আলোটাকে যেতে। অর্থাৎ যে প্রক্সিমা সেন্টারের যে আলোটা তুমি দেখছো এখন, সেই আলোটা কত লক্ষ বছর আগে ছেড়ে দিয়েছিল? 2 লক্ষ বছর আগে ছিল। তো কোনো যদি প্রক্সিমা সেন্টারি বা ওই তারাটা যদি নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায়, সেটা তুমি জানবে কত বছর পরে? 2 বছর পরে তোমরা জানবে যে তারাটা এখন নেই। বোঝা গেল? তো এটা হলো কি আলোর গতিবেগ। তো তারারা কি আছে, অনেক দূরে আছে। ঠিক আছে, তুমি যদি এখন চেষ্টা করো যে রকেট নিয়ে বা এমন কোনো বর্তমান সিচুয়েশন অনুযায়ী রকেট নিয়ে যেতে চাও, কোথায় যেতে চাও, প্রক্সিমা সেন্টারের কাছে যেতে চাও, তাহলে তোমাদের যেতে সময় লাগবে মোটামুটি অনেক লক্ষ বছর লেগে যাবে। ঠিক আছে, তোমরা তো এই জীবনে তো হবেই না, প্রায় 1 লক্ষ জীবন নিলেও তোমরা তাও যেতে পারবে না। এত দূরে আছে তোমার কি প্রক্সিমা সেন্টাউরি, বা সব থেকে কাছের তারা বলতে পারো। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম তারার আলোকবর্ষ। তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্যের পরে আমাদের সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি রয়েছে প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে। কত কোটি কিমি দূরে? 41 লক্ষ কোটি কিমি দূরে। ঠিক আছে। আর সে তুলনায় সূর্য অনেক কাছে আছে, মাত্র 15 কোটি কিমি দূরে। 15 কোটি কিমি দূরে। তাই সূর্যকে বড় আগুনের ফালার মতো দেখায়। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আমি প্রায় 8 মিনিট বলেছিলাম, তো 8 মিনিট 20 সেকেন্ড টোটাল সময় লাগে। অর্থাৎ বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। বায়ু শূন্য মানে যে জায়গায় বায়ু নেই সেই জায়গাটায় আলো যেতে কত লাগে? 3 লক্ষ কিমি লাগে। 3 লক্ষ কিমি যায় পার সেকেন্ডে, মানে 1 সেকেন্ডের মধ্যে 3 লক্ষ কিমি চলে যেতে পারে আলো। ঠিক আছে। আর তাহলে এক আলোকবর্ষ, তাহলে 1 বছরে আলো যতটা যেতে পারবে, 1 বছরে যতটা আলো যেতে পারে, ইমাজিন করো 1 সেকেন্ডে চলে যায় 3 লক্ষ কিমি। এটাকে যদি ওই আলোটাকে যদি 1 বছর দাও তাহলে কত দূরে যেতে পারবে? ওই 1 বছর যতটুকু যেতে পারবে আলোটা, সেটাকে বলা হবে এক আলোক বর্ষ। আলোকবর্ষ তাহলে এক আলোকবর্ষ। জ্যোতির্বিজ্ঞানী মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককের পরিমাপ করেন। হিসেবে পরিমাপ করেন? আলোকবর্ষ এককে পরিমাপ করেন। এই 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 একককে প্রক্সিমা সেন্টারি দূরত্ব পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ। সরি, আমি একটু আগে ভুল বলে দিয়েছিলাম, 2 আলোকবর্ষ হবে না, এটা হবে 4.2 আলোকবর্ষ। ঠিক আছে, কত আলোকবর্ষ? 4.2 আলোকবর্ষ। আমি একটু ভুলে 2 বছর বলেছিলাম। 4.2 আলোকবর্ষ মানে আলোকে পৌঁছাতে কত সময় লাগবে? 4 বছর 2, মানে প্রায় 3 সাড়ে 3 মাসের মতো লাগবে, 3 মাস লাগবে। ঠিক আছে, তাহলে পৃথিবী থেকে শুধুমাত্র আলোটাকে পৌঁছাতে কত সময় লাগে? 4.2 আলোকবর্ষ, অর্থাৎ প্রায় 4 বছরের কাছাকাছি। কত বছর লাগে? আলোটাকে যেতে প্রায় 4 বছর লাগে। 4 বছর একটু বেশি লাগে, তো 4 বছর লেগে যায় আলোটাকে যেতে। তুমি ইমাজিন করো মানুষের যেতে কত সময় লাগতে পারে। যদি আলোর গতিবেগে পৌঁছাই তাহলে 4 বছর লাগবে। আলোর গতিবেগে পৌঁছানো সম্ভবই না। আমাদের বর্তমান যেই আছে সেটাতে যদি আমরা পৌঁছাতে চাই তাহলে হয়ে গেছে, অনেক বছর লেগে যাবে। আচ্ছা, আজকে এখানে রাখছি। পরের দিন আমরা নক্ষত্রমণ্ডল সম্পর্কে জানবো, এবং এই ভিডিওতে আরো অনেক কিছু জানার আছে। এই চ্যাপ্টারটার মধ্যে অনেক কিছু আছে। সবার প্রথমে আমরা জানবো মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়, যেটা আমরা আজকে জানলাম। আর কি জানবো? আমরা কিভাবে তারা ও নক্ষত্রদের সৃষ্টি দেখতে পাই। ঠিক আছে, তারপর আমরা জানবো সৌরজগৎ কিভাবে সৃষ্টি হয়। এই প্রথমের পয়েন্ট আজকে আমরা করে দিয়েছি। এরপর সৌরজগৎ কিভাবে সৃষ্টি হয়। সৌরজগৎ মানে যেই জগতের মধ্যে আমরা আছি বা পৃথিবীর মধ্যে আমরা আছি, তো সূর্যের চারদিকে যেগুলো যেগুলো গ্রহ আছে সেগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, বা এই পৃথিবী যার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি বা যার মধ্যে তোমরা বসে 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 আছো, তো সেটা কিভাবে সৃষ্টি হয় সেটা জানবো এই চ্যাপ্টারের মধ্যে। তারপরে আমরা জানবো গ্রহগুলোর ধারণা ব্যাখ্যা করো। গ্রহগুলো কেমন আছে সেই গ্রহগুলো দেখবো আমরা। ঠিক আছে, মানে কতগুলো গ্রহ আছে, কেমন আছে, কি ধরনের গ্রহ হয় সেগুলো জানবো। তারপর জানবো চন্দ্রগ্রহণ কি। তোমরা অনেক সময় চন্দ্রগ্রহণ শুনেছো হয়তো, আমাদের হিন্দু ধর্মে প্রচলিত আছে যে চন্দ্রগ্রহণ হয়তো রাহু কেতু এরকম কিছু একটা যারা খেয়ে নেয়, এরকম একটা ধারণাও আছে। তো সেই চন্দ্রগ্রহণ কি আছে সেটা আমরা জানবো। অ্যাকচুয়াল চন্দ্রগ্রহণ বিজ্ঞানসম্মত ভাবে কিভাবে চন্দ্রগ্রহণ হয় সেটা জানবো। এবং আর জানবো কি, কিভাবে চাঁদে গিয়েছিল। আচ্ছা, তোমরা তো জানো হয়তো চাঁদের মধ্যে মানুষও গিয়েছিল, তো মানুষরা কিভাবে গেল চাঁদে, কেন গেল, বা গিয়ে কেমন ছিল চন্দ্রটা, সেই সম্বন্ধে একটু জানবো। আর উপগ্রহ কি সেটা জানবো। ঠিক আছে, ধূমকেতু কি, গ্রহপুঞ্জ কি, উল্কা কি, দেখতে গেলে আকাশে যা যা কিছু হয় সবকিছু আমরা জানবো। তাহলে আজকে এখানেই রাখছি। ঠিক আছে, যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক করবে, আর যদি বেশি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করবে। ঠিক আছে, এবং আজকের জন্য এখানেই থাক।